নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডীর প্রথম পর্বের 20 নম্বর পরিচ্ছেদ। ট্যাক্সি থেকে নেমে দেখলাম এ গড়পার সে গড়পার নয়। এখানে হাসি নেই, কথা নেই, কাজ নেই, আনন্দ নেই। প্রেস বন্ধ, প্রেসের ঝমঝম শব্দ বন্ধ। কি যেন মনের কানে বলে দিল এখানে আর কোনো দিন ওসব হবে না। সব নাটক, সব গান, সব হাসি ঠাট্টা চিরকালের মতো থেমে গেছে। কেউ কোনো কথা বলল না। একতলায় কোনো মানুষ আছে বলে মনে হলো না। সিঁড়ির ধাপে ধাপে লোক দাঁড়িয়েছিল, চেনা লোক প্রায় সবাই, কিন্তু সকলকে অন্য রকম দেখাচ্ছিল। বসবার ঘরের শ্বেত পাথরের মেঝের ওপর আমার ঠাকুমার ছেলে মেয়ে, বউ, নাতি নাতনি, নাতবউ, নাতজামাইরা কাঠ হয়ে বসেছিল। বসবার ঘরের পাশ দিয়ে বড়দার ঘরে গেলাম। বড়দা চোখ বুজে বুকের ওপর হাত দুখানি জড়ো করে একটা নিচু খাটের ওপর শুয়েছিলেন। সাদা কাপড়, সাদা চাদর, সাদা ফুল। বড়দার পায়ের ওপর মুখ থুবড়ে আমার হতভাগিনী জ্যাঠাইমা পড়েছিলেন। বড়দার পাশে একটা মোড়ার ওপর আমার অনন্য সাধারণ বৌঠান চোখ বুজে দুহাত জোর করে বসেছিলেন, আর তার দুগাল বেয়ে স্রোতের মতো জল পড়ছিল। মানিককে কোথাও দেখিনি, হয়তো তাকে কোথাও সরিয়ে রাখা হয়েছিল। মানিকের তখন 2 বছর বয়স, তার মায়ের 29 বছর, তার বাবার 36 বছর। দেখে 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 চিরকালের মতন সে দৃশ্য আমার মনের ওপর আঁকা হয়ে গেল। বড়দার কোঁকড়া চুল, শীর্ণ গাল, তার ওপর কোথায় একটা বড় আঁচিল। হৃদয়ের মধ্যে কাউকে যদি গুরুর আসন দিয়ে থাকি, এই সেই মানুষ। মনে আছে কেউ চেঁচিয়ে কান্নাকাটি করেনি, জ্যাঠাইমাও না। ব্রাহ্মবাড়ির এই একটি দিককে আমি বড় শ্রদ্ধা করি। শোকের সময় কখনো কাউকে সংযম হারাতে দেখিনি। মনে আছে কে যেন গান গেয়েছিল। বৌঠানের আত্মীয় স্বজনরা অনেকেই বড় ভালো গাইয়ে, কনক দাস, রেণুকা দেবী, সাহানা দেবী, আরও অনেকে। তবে সেদিন কারা গান করেছিলেন মনে নেই। বড়দার বাড়ি ছেড়ে চলে যাবার মুহূর্তটিও মনে করতে পারি না। শুধু এটুকু মনে আছে, খালি খালি মনে হচ্ছিল সব হারিয়ে ফেললাম, কিছু বাকি রইল না। একদিন বালিশে ঠেস দিয়ে বসে আবোল তাবোলের একটা ছবিতে তুলি লাগাতে লাগাতে বড়দা বলেছিলেন, তুইও এসব করবি কেমন? আমি আহ্লাদে আটখানা হয়ে শুধু মাথা দুলিয়েছিলাম। আসলে পারিনি বিশেষ কিছু করতে। ছবি সামান্যই এঁকেছি, ওদের মতো জোরালো হাত কই। কবিতা আমার আসে না, গল্প লিখেছি অজস্র। বড়দার গল্পের মধ্যে এক ধরনের সততা আছে, যার সামনে যা কিছু মেকি, নকল, ভণ্ডামি সব মাথা হেঁট করে। আমার সাধ্যমতো সেই সততাটুকুকে রক্ষা করবার চেষ্টা করেছি। সেই সততার তলায় তলায় সরসতার স্রোত বইয়ে দিতেন বড়দা। কোথাও এতটুকু তিক্ততা কিংবা গ্লানি থাকতে দিতেন না। আমিও সারা জীবন সেই চেষ্টাই করেছি। মেকি জিনিস পরিহার করতে চেয়েছি। মনের মধ্যে গল্পগুলি যেমন ফুটেছে তেমনই সাজিয়ে দিয়েছি। নকল কিছুর জায়গা রাখিনি, মাস্টারি করার চেষ্টা করিনি। এসব হলো পরের কথা। সেদিন আমার 15 বছর বয়স, তখনও স্কুলে পড়ি। শুধু এটুকু বুঝতে পারছিলাম বড়দা যে পথ দেখিয়ে দিয়েছেন সেই আমার পথ। আমাকে দিয়ে অন্য কোনো কাজ হবে না। পণ্ডিতিয়ানা তো নয়ই। বড়দার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাদের পরিবারের জীবনধারায় অন্যরকম সুর বাজতে আরম্ভ করল। যেন আত্মপ্রত্যয় কমে গেল। এখানে বড়দার বইয়ের বিষয়েও কিছু বলতে হয়। সবচাইতে আশ্চর্য কথা হলো যে বড়দা একটি ছাপাখানার মালিক, একটা নামকরা প্রকাশনালয়ের মাথা, অথচ 36 বছর বয়স পর্যন্ত নিজের একখানিও বই ছেপে বার করেননি। ওই যে আবোল তাবোল, যার কবিতার মতো কবিতা রবীন্দ্রনাথও লেখেননি, যার ছবির মতো ছবি অবনীন্দ্রনাথ, নন্দলাল চিন্তাও করেননি, যার মলাটের পরিকল্পনা দুনিয়াতে কেউ আজ অবধি করেনি, ওই একখানি বইয়েরও পরিপূর্ণ রূপটি বড়দা দেখে যাননি। শুধুমাত্র তাঁর জীবনের শেষ সময়ে বইয়ের ডামি কপিটি একবার হাতে নিয়েছিলেন। 36 বছর বয়সে কি কারো মরা উচিত? তারই মধ্যে এদিকে ওদিকে ছড়ানো ছিল তাঁর কত রচনা, তার কত ছবি। আমার 36 বছর বয়সে আমি তার সিকি কাজও করে উঠিনি।
বরদার সব বই বহুকাল পরে মানিকের আর সিগনেট প্রেসের যুগ্ম প্রচেষ্টায় প্রকাশিত হয়েছিল। এই তিনটি মানুষ, প্রথমে উপেন্দ্র কিশোর, তারপর সুকুমার, তারপর সত্যজিৎ, বাংলার শিশু সাহিত্যের সাবালক প্রাপ্তির জন্য যা করেছেন সেটা অবধানযোগ্য। ছোটদের জন্য বই লিখলেই শিশু সাহিত্যিক হওয়া যায় না, শুধু তথ্যমূলক পাঠ্যপুস্তক লিখে গেলে তো নয়ই। ছোটদের বিষয়ে গল্প লিখলেও সবসময় শিশু সাহিত্যিক হওয়া যায় না, ব্যাপারটা আরও গভীরে নামে। এখানে রবীন্দ্রনাথের নাম করতে হয়। তিনি জ্যাঠামশায়ের ব্যক্তিগত বন্ধু ছিলেন, দুজনার একই ধরনের আদর্শ ছিল। বরদাকে তিনি অত্যন্ত স্নেহ করতেন। মনে আছে, বরদার শেষ অসুখের সময় রবীন্দ্রনাথ তাকে দেখতে এসেছিলেন, বলেছিলেন, তোমার জন্য আমি কি করতে পারি? বরদা গান শুনতে চেয়েছিলেন, রবীন্দ্রনাথ গান গেয়েছিলেন। দুঃখের বিষয়, আমি সেখানে ছিলাম না। রবীন্দ্রনাথ ছোটদের জন্য যা কিছু লিখেছেন চমৎকার হলেও আমি তার মধ্যে কিঞ্চিত আড়ষ্টতা দেখতে পাই। যেখানে বরদার শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করা হচ্ছে, সেখানেও বিদ্রোহটা মায়ের কাছে প্রকাশ করা, কাজেই তার বেপরোয়া ভাবটা নিছক ছেলে মানুষেতে দাঁড়ায়। অথচ রবীন্দ্রনাথ খোকামি সইতে পারতেন না। ছোটদের জন্য তার সব লেখাতেই দুটি জিনিস লক্ষ্যও করি। তিনি চাইতেন ছোটরা বিশ্ব প্রকৃতির সব রস উপভোগ করুক এবং বলিষ্ঠভাবে বড় হতে শিখুক। এর মধ্যেই গুরুগিরির হাওয়া আছে। শিশু সাহিত্যে গুরুগিরির স্থান নেই, এমনকি গুরুরও স্থান নেই, অথচ বিশ্ব প্রকৃতির সব রস উপভোগ করে বড় হতে পারার কথা আছে। যেমন করে সকলের অগোচরে ছোট ছেলের শরীরটিও বাড়ে। উপেন্দ্র কিশোরের লেখার মধ্যে এই সহজ কথাটা বারে বারে প্রকাশ পাচ্ছে। এমন যে চমৎকার সৃষ্টি, একে ছোটদের সামনে তুলে ধরতে হবে। এমন যে উপভোগ্য জীবন, এর মজা বুঝতে পারলে আপনা থেকেই একে শ্রদ্ধা করা যাবে। উপেন্দ্র কিশোরের আগে পর্যন্ত বাংলায় সামান্য যে শিশু সাহিত্য রচিত হয়েছিল, তার মধ্যে শিক্ষা দেবার দিকটাতেই গুরুত্ব দেওয়া হতো, আর তার প্রায় সবই ইংরেজি বই থেকে নেওয়া হতো। তাও অনেক সময় নামধাম বদলে মূল বইটার রস সব নষ্ট করে দিয়ে উপেন্দ্র কিশোর রসকেই শ্রেষ্ঠ আসন দিতেন। কিন্তু তাঁর লেখা গল্পগুলির মধ্যে খুব অল্পই মৌলিক গল্প। সন্দেশে প্রকাশিত তাঁর গল্প স্বল্প ছাড়া সেগুলি একেবারে মৌলিক এবং প্রাণরসে ভরপুর। ভ্রমণ কাহিনী, স্মৃতিকথা, তথ্যমূলক রচনা সবই নিজে তৈরি করে লিখতেন। গল্পের বেলা কেন লিখতেন না জানি না। যে কোনো দেশের বলিষ্ঠ সাহিত্য মৌলিক হয়, ছোটদের জন্য রচনাও। সেই মৌলিকত্ব সুকুমারের মধ্যে অপূর্ব খেয়াল রসে ভর্তি হয়ে উপচে পড়ত। বরদা প্রায় সব গল্প নিজে বানিয়ে লিখতেন, ক্বচিৎ দু তিনটি প্রচলিত রসের গল্প লিখেছেন। ওই সরসতা আর স্বকীয়তা দিয়ে বরদা তাঁর সংক্ষিপ্ত জীবনেই বাংলার শিশু সাহিত্যকে সাবালকত্ব দিয়ে গেছেন। যতদিন লেখকরা অন্যদের বই থেকে ভুরি ভুরি সামগ্রী ধার করে আনতে থাকেন, ততদিন বুঝতে হবে তাঁদের নিজেদের দেবার মতো কিছু নেই, অর্থাৎ তাঁদের দেশের সাহিত্য তখনও দানা বাঁধেনি। দানা না বাঁধা মানেই রস তখনও কাঁচা, পাতলা, পানসে। সুকুমার সেই পাতলা রসে দানা বাঁধিয়ে দিলেন। তখন আমার 15 বছর বয়স। হাজার উচ্চাশা থাকলেও ক্ষমতা ছিল কাঁচা। তবে এটুকু বুঝতাম, বাংলা শিশু সাহিত্যের জন্য কিছু করতে হলে শুধু পুরনো রচনার নির্ঘণ্ট দিলে হবে না, কিছু সৃষ্টির কাজ করতে হবে। তারপর 54 বছর কেটে গেছে, আমাদেরও সন্ধ্যা নেমেছে, তবু দেখছি সৃষ্টির কাজের শেষ নেই। কে একজন চিন্তাশীল মনীষী বলেছিলেন, দুনিয়াতে নতুন চিন্তা বলে কিছু নেই, সব কথাই কোনো না কোনো সময় কোথাও না কোথাও কেউ না কেউ একবার না একবার বলে গেছেন। সেইগুলিই হয়তো আমাদের মূলধন। কিছু অনুবাদ করেছি, কিছু জীবন কথা, ভ্রমণ কথা সংক্ষেপে ছোটদের জন্য লিখে দিয়েছি। তার কিছুই আমার নিজের বলে প্রকাশ করিনি। মূল্যবান জিনিস যদি পাঠকদের চোখ এড়িয়ে যায়, তাই তুলে ধরেছি। বড়দের বই যে অনুবাদ করেছি, সেও ওই একই কারণে, নয়তো নিছক বাস্তব উদ্দেশ্যে, তাও বই পছন্দ না হলে নয়। সত্যজিৎ আমার চাইতে 13 বছরের ছোট। কর্মবহুল জীবনের মধ্যেও বাগদেবীর তারায় না লিখে পারে না। সব মৌলিক, অভিনব, চমকময়, অতিশয় উত্তেজনাময় কাহিনীর তলায় তলায় সরসতার নদী বয়ে যায়। এমন গল্প এর আগে বাংলায় লেখা হয়নি।
যদিও দুঃসাহসিক অভিযানের গল্প ভালো ভালো আছে। এসব হলো দুঃসাহসিক চিন্তার গল্প। এসব গল্পের বৈশিষ্ট্য হলো যে পাঠকবর্গের যে একটা বৃহৎ অংশের যোগ্য বই বাংলায় বিশেষ লেখা হয় না, অর্থাৎ মোটামুটি 15 থেকে 18 বছর বয়স্কদের কথা বলা হচ্ছে। মানিক তাদের অভাব ঘুচিয়ে দিচ্ছে এবং যোগ্যভাবেই দিচ্ছে। যেমনই গল্পের রোমাঞ্চ, তেমনই ভাব, তেমনই ভাষা, রুচিও কোথাও এতটুকু ক্ষুণ্ণ হয় না। গুরুজনদের আপত্তিরও কোনো অবকাশ থাকে না। যে দেশেরই সাহিত্য পরিণতি লাভ করেছে সেখানেই এই ধরনের বই দেখা দিয়েছে। গত কয় বছরের মধ্যে বাংলায় বেশ কটি তথ্যমূলক কিংবা একেবারে কাল্পনিক দুঃসাহসিক অভিযান ও অভিজ্ঞতার বই প্রকাশিত হয়েছে। এগুলি হলো ছোটদের সাহিত্যের শেষ অধ্যায়। সুখের বিষয়, মানিকের ভক্ত লেখকদের একটা বড় দল ক্রমে তৈরি হয়ে উঠছে। তারা যদি সত্যজিতের গল্পের উচ্চমান রক্ষা করতে পারে, বাংলা কিশোর সাহিত্যের সুদিন তাহলে এসে গেল। আমার এত কথা বলার উদ্দেশ্য হলো এটুকুই প্রকাশ করা যে বরদা উত্তরাধিকার স্বরূপ বাপের কাছ থেকে যে প্রতিভা লাভ করেছিলেন, 36 বছরের জীবনে তাতে এমনই প্রাণ শক্তির প্রতিষ্ঠা করে দিয়েছিলেন যে আজ পর্যন্ত তার কাজ অদম্য গতিতে চলেছে। এ বিষয়ে সত্যজিতের অবদান নেহাত কম নয়। তবে মাঝখানে মস্ত একটা মরুভূমি, তখন সেটা তত লক্ষ্য করিনি। নিজে সাবালিকা হবার কাজে বড় বেশি ব্যস্ত ছিলাম। 1923-24 সালের কথা ভাবতে চেষ্টা করি। দেশে তখন স্বাধীনতা সংগ্রাম ক্রমে বল পাচ্ছিল। তার মানে নয় শুধু বোমা বারুদ বিস্ফোরণ, পিকেটিং ও কারাবরণ, সেসব তো ছিলই। তাছাড়াও ভিতরে ভিতরে দেশটাকে যে একটা বড় কিছুর জন্য তৈরি হতে হবে এবং হচ্ছেও, একথা আমি বিশ্বাস করতাম। কতকগুলো মুশকিলও ছিল। বাবা সরকারি চাকরি পরীক্ষা দিয়ে নিজ গুণে সার্ভে অফ ইন্ডিয়াতে ঢুকে ক্রমে ক্রমে প্রভিন্সিয়াল সার্ভিস থেকে ইম্পিরিয়াল সার্ভিসে উন্নত হয়েছিলেন। সেটা তত লজ্জার বিষয় ছিল না। অক্ষমতাতে বাহাদুরি কোথায়? যতটা ছিল বাবার প্রথমে রায় সাহেব, পরে রায় বাহাদুর উপাধি লাভ। আমরা সবাই জানতাম বাবা কোনোদিন কারো খোসামদি করেননি, কারো বাড়ি গিয়ে বসে থাকেননি। বরং কখনো যদি বাধ্য হয়ে কোনো সভা বা পার্টিতে যেতে হয়েছে, বেজায় বিরক্ত হয়ে হাঁড়ি মুখ করে গেছেন। উপাধি পেয়েছেন স্রেফ ভালো কাজ করার জন্য। অবিশ্বাসীরা যাই বলুক, তখনও মাঝে মাঝে যোগ্য ব্যক্তিরা শিরোপা পেত, এখনও পায়। তবে সবাই পায় না, এবং তখনও যেমন এখনও তেমন অযোগ্যরাও অনেকে পায়। কোনটা যে বেশি খারাপ তা জানি না। যাই হোক, উপাধিগুলোর ওপর বাবা হাড়ে চটা ছিলেন। নিজে কখনো ব্যবহার করতেন না, আর কেউ করলে বিরক্ত হতেন। আসলে আমাদের দেশভক্ত বন্ধুবান্ধবরা ওই উপাধির কথা জানতে পারেনি, তাইতে আমরা বেঁচে গেছিলাম। কিন্তু বাবা কেন সরকারি চাকরি ছাড়ছেন না তাই নিয়ে গঞ্জনা দিতে ছাড়তো না। মার কাছে একবার কথাটা পারলে মা সোজাসুজি বললেন, এ তো কোনো বিশ্বাসঘাতকতার কাজ নয়। তাছাড়া বাবা কাজ ছাড়লে কি তোরা আর তোদের দেশপ্রেমিক বন্ধুরা আমাদের সংসার চালাবি? এমন অকাট্য যুক্তির কোনো উত্তর হয় না বলে রণে ভঙ্গ দিতে হলো। তখন কেউ বিদেশি কাপড় পরতো না। শহরের নানা জায়গায় যে যার দামি দামি বিদেশি কাপড় চোপড় এনে স্তূপাকার করে রেখে তাতে আগুন ধরিয়ে দিত। মা একবার বলেছিলেন, শীতে কাঁপছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা গরিব মানুষ, পুড়িয়ে না ফেলে ওই গরম জামাগুলো ওদের দিয়ে দিলে হতো না? আমরা তখন জোর গলায় বলেছিলাম, না মা, হতো না। দেশপ্রেমের জন্য সবাইকে কষ্ট করতে হবে। এখন ভাবি মা মন্দ কথা বলেননি। এদিকে বাবা নিউ মার্কেট থেকে আমাদের জন্য চমৎকার সব ভয়েলের কাপড় কিনে আনতেন। নিজেরা জামা করতাম। তখন খুব ভালো দেশি সুতির কাপড় পাওয়া যেত না, যদিও গরম কাপড় আর রেশমি কাপড় তৈরি হতো। আমরা বঙ্গলক্ষ্মীর মোটা মোটা শাড়ি পরে স্কুলে যেতাম। 46 ইঞ্চি বহর, 10 হাত। আমার খুব আরাম হতো। কিন্তু দিদি আর মা আমার চাইতে 4-5 ইঞ্চি লম্বা, ওদের খাটো হতো। সুখের বিষয়, টাকা 5 দিয়ে চমৎকার 48 ইঞ্চি বহরের 11 হাত তাঁতের কাপড় পাওয়া যেত। সত্যি কথা বলতে কি, শাড়ি নিয়ে কোনো কষ্ট ছিল না। কিন্তু দিশি মিল সবে চালু হয়েছে, জামার কাপড় বানায় খড়খড়ে মোটা। আমরা খদ্দরের জামা পরা ধরলাম। খাদি প্রতিষ্ঠান থেকে কিনে আনতাম, আর কখনো বিলিতি কাপড় জামা পরিনি। পরে সুন্দর ভয়েলও এদেশে তৈরি হতো। এখনও ফরেন কাপড় গায়ে তুলতে পারি না। আমার বন্ধু মীরা দত্তগুপ্তা আমাকে একটা তকলি আর একটা পুঁটলি তৈরি করা তুলো দিয়ে বলল, গান্ধীজি বলেছেন এই দিয়ে সুতো কেটে ঘরে ঘরে তাঁতে বুনে নিলে দেশে কারো কাপড়ের কষ্ট থাকবে না।
কতকটা মীরার অকাট্য যুক্তি শুনে আর কতকটা ওকে বেজায় ভালোবাসতাম বলে তকলিটা নিয়ে সুতো কাটা অভ্যাস করতে লাগলাম, অবশ্য বাবাকে লুকিয়ে। এ বিষয়ে তাঁর খুব সহানুভূতি ছিল না। বলতেন, শখের কথা আলাদা, কিন্তু মিল না চললে দেশের আর্থিক উন্নতি হবে না। সে যাই হোক, বেশ সুন্দর দেখতে হতো আমার সুতোগুলো। শেষটা অনেক সুতো জমে গেল। তখন মীরাকে বললাম, এখন কি করা হবে? তাঁত বসাবার জায়গা আমাদের বাড়িতে নেই, তাঁত কিনবার টাকাও নেই আমার, তাঁত চালাতে জানিও না। মীরা বলল, ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, আমি ব্যবস্থা করছি। নাকি খাদি প্রতিষ্ঠান না কোথায় ওরা কাপড় বুনে দিতেন। ওকে সুতোগুলো দিয়ে আশায় আশায় রইলাম, কবে আমার নিজের হাতে কাটা সুতির জামা গায়ে দেব। এমন সময় একদিন হাঁড়ি মুখ করে মীরা এসে বলল, এই নে তো সুতো। আমাদের কারো সুতো ওরা নিলেন না, নাকি যথেষ্ট পাক দিই না, তাঁতে চড়ালেই ছিঁড়ে যাবে। শুনে আমি অবাক হলাম। ওর বেশি পাক দেব কি? আর পাক দিলে যে সবটাই গুটলি পাকিয়ে যায়। রইল আমার তকলি কাটা। ওই তকলিটা বছর 5 আগেও আমার কাছে যত্ন করে রাখা ছিল, তারপর যে কোথায় গেল বলতে পারছি না। মীরা আমাকে স্বাধীনতা সংগ্রামী করে তোলার জন্য কম চেষ্টা করেনি। তো কবে ঠিক মনে নেই, মনে হয় ওই সময় নয় 2-1 বছর পরেও হতে পারে। ভবানীপুরে ওদের কোনো এক আত্মীয়ের বাড়িতে মহিলাদের লাঠি খেলা ও অসি শিক্ষার ব্যবস্থা করেছিল। কাঠি ফড়িংয়ের মতো চেহারা ছিল দুজনার, যেমনই বেঁটে তেমনই রোগা। ও আমার চেয়েও বেশি। তাতে কি হয়েছে? আমরা আরও উৎসাহী সদস্য জুটিয়ে মহা আগ্রহের সঙ্গে বিকেলে গিয়ে শির মুড়া, দাড়ি মুড়া ইত্যাদি করতাম। ভারী ভদ্র ও আদর্শবাদী মাস্টারও জোগাড় করেছিল মীরা। বলা বাহুল্য, এসবের জন্য কেউ একটা পয়সা নিতেন না, গরিব হলেও না। আদর্শবাদের যুগ সেটা। দুষ্টু লোক ছিল নিশ্চয়, কিন্তু বাবা আমাদের এমনই কড়া পাহারায় রাখতেন যে তাদের অস্তিত্ব তেমন টের পেতাম না। খালি আমাদের কলেজ বিভাগের একজন মেয়ের দাদা সাইকেল করে রোজ দিদির আর আমার পেছন পেছন স্কুল থেকে বাড়ি অবধি আসতো, কিছু বলতো টলতো না। ওর মা বোনরা আমাদের চেনা ছিলেন। আমরা ভাবতাম ওই রকম পাজির পাঝারা কেউ নেই। একবার ভালো করে শিরমুড়া দাড়িমুড়াটা রপ্ত হলেই একদিন দেখে নেব। সে সুযোগ আর আসেনি। লাঠি লাগানোর মধ্যে ভালো মানুষ মাস্টারটির ঠ্যাঙে একদিন এমনই বাড়ি মেরে দিলাম যে 2 দিন ধরে বেচারি খোঁড়ালো। তবে এখনও মনে হয় ঠ্যাংটা তার সময় মতো সরিয়ে নেওয়া উচিত ছিল, নইলে ও আবার কেমন ধরা মাস্টার। আজ তাহলে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।